আকাশ দীর্ঘ 5 বছর পরে জেল থেকে বের হলো। তার কাছে এই 5 বছর মানে 5টা যুগের মতো মনে হয়েছে। এই 5 বছরে নিজেকে এমনভাবে তৈরি করেছে যেটা অন্য কোনো সাধারণ লোকের মতো নয়। আকাশকে এখন সবাই এক নামে চেনে। সে নিজেই এখন গ্যাংস্টার। তার কথা দেশে বিদেশে সকল জায়গায় ছড়িয়ে গিয়েছে। বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে আকাশের হয়ে কাজ করে থাকে। প্রতিটি বিভাগে আকাশের একটা করে অফিস রয়েছে। এদিকে লেডি কুইন বিদেশি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করছে। আর আকাশ জেল থেকে বেরিয়ে যাওয়ার পরেই সামনে দেখতে পেল অনেকগুলো দামি গাড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছে। গাড়ি থেকে নামলো কয়েকজন এসে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো আর আকাশকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাই, এই দিনটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম। যাক, আজকে থেকে আর কোনো চিন্তা নেই। আপনি এসে গেছেন, এখন আপনাকে নিয়েই মাঠে নামবো। শোন, আমার কাছে খবর আছে লেডি কুইন নাকি আবারও উৎপাত শুরু করে দিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় তার অফিস তৈরি করার চেষ্টাও করছে, কিন্তু সেই অফিসের পেছনে ওর অবৈধ ব্যবসা চলছে, সাথে বিদেশি মাফিয়ারাও রয়েছে। এগুলোর ব্যাপারে কি জানিস? ভাই, আপনি আগে গাড়িতে ওঠেন, তারপরে আমি আপনাকে সবকিছুই দেখাচ্ছি ল্যাপটপে। আমার কাছে সবকিছুর প্রমাণ আছে। গাড়িতে উঠে পড়লো। গাড়িতে উঠে পড়ার পরে সে গাড়িটা চালাতে বলল। আর গাড়িটা বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর যখন সাদ্দাম ল্যাপটপ বের করে একটা পেনড্রাইভ সংযুক্ত করলো আর পেনড্রাইভের মধ্যে সকল কিছু আকাশ দেখতে শুরু করলো। আকাশ দেখে অবাক হয়ে যাচ্ছে। আর তখন সাদ্দাম বলতে শুরু করলো, ভাই, আপনি তো বলেছিলেন পুরো মিডিয়ার সামনে আপনাকে মৃত বলে জানিয়ে দেওয়ার জন্য। এখন এটা জানিয়ে দেওয়ার পরে মানুষের আসল রূপ দেখা গেছে। বিশেষ করে লেডি কুইন এখন আপনার জায়গা দখল করে নিয়েছে। সে এখন আপনার হয়ে বিদেশি মাফিয়াদের কাছ থেকে সাহায্য নিয়ে দেশের মধ্যে অবৈধ ব্যবসা চালাচ্ছে। প্রতিটা ভার্সিটিতে সে অবৈধ কাজ করে যাচ্ছে। হ্যাঁ, সেটা আমি খুব ভালোভাবেই জানি। জেলের ভিতর থেকে আমার সব খবর নেওয়া হয়ে গিয়েছে। আর আমার জায়গাটা আসল মুখ্য বিষয় নয়। আমার কথা হচ্ছে যে এত কিছু করলো আর এখন পর্যন্ত লেডি কুইন বেঁচে আছে, এটাই আমার ব্যর্থতা। আর একটা ব্যর্থতা হলো তাকে এখন পর্যন্ত আমি সামনে দেখতে পারলাম না। ভাই, আমরা অনেকবার ট্রাই করেছি, কিন্তু কোনোভাবেই তার কোনো তথ্য আমরা পাইনি। শুধুমাত্র তাদের লোকদেরকে অনেকবার ধরেছিলাম, কিন্তু ওরা কোনো কিছু স্বীকার করেনি। আর আপনি তো বলেছিলেন পরে আর সামনে এগিয়ে না যাওয়ার জন্য। আর আপনার জন্য এতদিন ওয়েট করেছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা শোন, আপাতত এইসব নিয়ে কথা না বলাই ভালো। এখন গোডাউনে চল, আর আমার লোকজন কতগুলো আছে সেটা বল। আমাদের কাছে কি কি আছে? ভাই, আমাদের প্রতিটা বিভাগে 50 জন করে প্রতিটা অফিস রয়েছে। তারা সবাই আপনার সঙ্গে কালকে সন্ধ্যার সময় দেখা করবে। এখন আপনি বাসায় গিয়ে রেস্ট করেন। আমি সবাইকে জানিয়ে দিচ্ছি আপনি ফিরে এসেছেন। আমার মা, বাবা, ভাই, বোন সবাইকে ওরা মেরে ফেলেছে। এগুলো যখন ভাবি, বিশ্বাস কর সাদ্দাম, আমার কোনো কিছু ভালো লাগে না। নিজেকে পাগলের মতো মনে হয়। তখন গাড়িটা আবারও চলতে শুরু করলো। গাড়িটা চলতে চলতে গাড়িটা একটা বাসার সামনে এসে থামলো। বাসার সামনে থামার পরে আকাশ থেকে নেমে পড়লো। আর গাড়ি থেকে নেমে পড়ার পরে আকাশ ভিতরে চলে গেল। আর ওদিকে গাড়িটা নিয়ে সাদ্দাম সোজা তার গোডাউনের দিকে চলে গেল। আর গোডাউনে যাওয়ার পরে গাড়িটা রেখে সে সবাইকে জানিয়ে দিল আকাশ আবারও ফিরে এসেছে। আকাশ রুমে প্রবেশ করতেই তার গা দিয়ে ঘাম বের হচ্ছে আর গা ছমছম করছে, কারণ এই বাসার মধ্যেই তার মা বাবা সবাইকে মেরে ফেলেছিল লেডি কুইন, এবং তার সঙ্গে যারা ছিল সবাই মিলে আকাশের পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে। আর সেই দোষটা চাপিয়ে দিয়েছিল আকাশের উপর। আকাশ নাকি তার নিজের পরিবারকে হত্যা করেছে সম্পত্তির জন্য, আর এটার জন্য আকাশকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আকাশ চাইলে এই মুহূর্তের মধ্যেই বের হতে পারত, তার কাছে যথেষ্ট পরিমাণে ক্ষমতা ছিল, কিন্তু বের হয়নি। আর আকাশ এটা সবাইকে জানিয়ে দিয়েছে জেলের ভিতর আকাশ আত্মহত্যা করে মারা গেছে।
সবাই সেটাই বিশ্বাস করেছে। এখন মানুষ সহ মেডিকেল সবাই জানেন আকাশ মারা গেছে। আকাশ নামের কোনো ব্যক্তি আর বেঁচে নেই। গ্যাংস্টার আকাশ অনেক আগেই মারা গেছে। আকাশ এই সুযোগেই অপেক্ষায় ছিল এবং আজকে এই সুযোগটা আসলো। আকাশ বাড়িটা থেকে বেরিয়ে অন্য একটা বাসায় চলে আসলো। আর সে বাসায় এসে সে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। আর খাবার খেয়ে নেওয়ার পরে সে ল্যাপটপে কাজ করতে লাগলো। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। সন্ধ্যার সময় বের হয় রাস্তা দিয়ে, একা একাই হেঁটে যাচ্ছে। আর তখন দেখতে পারলো কয়েকটা ছেলে একটা মেয়েকে দৌড়ে নিয়ে যাচ্ছে। আকাশ ওদের পিছনে ছুটতে শুরু করলো। মেয়েটা রাস্তার মধ্যে পড়ে যায়, আর পড়ে যাওয়ার পরে ছেলেগুলো মেয়েটার গায়ে হাত দিতে যাবে, আর তখনই আকাশ ছেলেগুলোকে মারতে শুরু করলো। মারতে মারতে আধমরা করে ফেললো। আর ছেলেগুলো জান নিয়ে পালিয়ে গেল। আর তখন যাওয়ার সময় ছেলেগুলো আকাশকে বলতে শুরু করলো, তোকে আমরা পরে দেখে নিব, এটার জন্য তোকে অনেক বড় মাসুল দিতে হবে। তুই নিজেও জানিস না আমরা কার হয়ে কাজ করি। আমরা লেডি কুইনের লোকজন। তুই লেডি কুইনের লোকজনের গায়ে হাত দিয়েছিস, তোকে এটার জন্য পরে বড় মাসুল দিতে হবে। আকাশ তখন ছেলেগুলোকে আবারও দৌড়ানি দিল। ওরা আকাশের মুখ কোনোভাবেই দেখতে পায়নি। আকাশ মাস্ক পরেছিল। আকাশ তখন মেয়েটার কাছে চলে আসে। আর মেয়েটার কাছে আসার পরে মেয়েটা তখন আকাশকে বলতে শুরু করলো, ভাইয়া, আপনি যদি আজকে এখানে না থাকতেন তাহলে হয়তো ওরা আমাকে তুলে নিয়ে যেত। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আসলেই বুঝতে পারছি না। আরে না, এসব কিছু বলার দরকার নেই। আমি তোমার বড় ভাইয়ের মতো। আর এত রাতে ওরা তোমার পেছনে পড়ে আছে কেন? বাসার বাইরে বেরিয়েছিলে মনে হয়। আসলে আমার বাবা অনেক অসুস্থ, আর সেই জন্যই বাবার ওষুধ কেনার জন্য বেরিয়েছিলাম। আর ওরা হঠাৎ করেই রাস্তার মধ্যে আমাকে দেখতে পারে, আর তারপর থেকেই পিছনে পড়ে যায়। ও আচ্ছা, লোকজন মেয়েগুলোকে ধরে নিয়ে যায় কেন? ওদের কি বা কাজ থাকে এটা কি তুমি জানো? শুধু আমি না, এই শহরের কোনো মেয়েই আসলে নিরাপদ নেই। মেয়েগুলোকে যখন যেভাবে পাচ্ছে দিদি কুইনের লোকেরা নিয়ে যাচ্ছে। এরপর প্রশাসন এটার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারছে না। অনেকবার প্রশাসনের কাছে অনেক মানুষ গিয়েছে, কিন্তু আসলেই কোনো লাভ হয়নি। প্রশাসন মুখ বুঝে আছে, কারণ লেডি কুইন প্রশাসনকে অনেক আগেই কিনে ফেলেছে। আর প্রশাসন লেডি কুইনকে অনেক ভয় পায়। শুধু প্রশাসন নয়, মন্ত্রী থেকে শুরু করে সবাই ভয় পায়। ও আচ্ছা, এই শহরটা মনে হয় ওই লেডি কুইনের কারণে ভালো নেই, তাই না? এই সারাটা ভালো ছিল যখন গ্যাংস্টার আকাশ ছিল, কিন্তু গ্যাংস্টার আকাশ মারা যাওয়ার পরে এসব শুরু হয়ে গিয়েছে। আকাশ তখন সামিয়াকে কিছু দূর এগিয়ে দিয়ে যায় এবং সামিয়া সে বাসায় চলে আসে। আর সামিয়ার সঙ্গে আকাশও বাসায় চলে আসলো। বাসায় আসার পরে সামিয়ার বাবাকে দেখলো, আর শুধুমাত্র যা লাগে সবকিছু আকাশ কিনে দিল। আকাশ এগুলো কিনে দেওয়ার পরে সামিয়াকে বিদায় দিয়ে সে আবারও বাসায় চলে আসলো। বাসায় আসার পরে ভাবতে শুরু করলো মেয়েটাকে তার নিজের বোনের মতোই মনে হয়েছে। আর হঠাৎ করে আকাশের ফোনটা বেজে উঠল। আকাশ কলটা রিসিভ করলো। কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে তখন কেউ একজন আকাশকে বলতে শুরু করলো, আকাশ ভাই, আপনি যে বাসায় আছেন, এই বাসা থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যান। ওরা খবর পেয়ে গেছি যে আপনি বাসায় আছেন। তাড়াতাড়ি করে ভাই পালিয়ে যান। আমি সাদ্দামের হয়ে কাজ করি। এই কথা বলার পরেই ছেলেটা উপাস থেকে গুলির আওয়াজে ভেসে আসলো। আকাশ বুঝতে পারলো ছেলেটাকে কেউ পেছন দিক থেকে গুলি করেছে। আকাশ সে বাসায় তার নিজের মতো করে রেডি হয়ে নিল। বাসার ছাদে এসে হেলিকপ্টারকে কল দিল, আর মুহূর্তের মধ্যেই হেলিকপ্টার চলে আসলো। আর হেলিকপ্টার আসার পরে আকাশ হেলিকপ্টার যখনই বাসার বাহিরে থেকে চারিদিক থেকে সবাই ঘিরে ফেললো। আকাশকে সবাই হেলিকপ্টারের দিকে গুলি করছে। সবাই গুলি করার কারণে আকাশ তখন আর হেলিকপ্টারে উঠল না। আকাশ হেলিকপ্টারকে পাঠিয়ে দেওয়ার পরে সে নিজের বন্দুক দিয়ে গুলি করতে শুরু করলো। ওরা আকাশের সঙ্গে না পেরে সবাই পালিয়ে যেতে লাগলো। আকাশ চিন্তা করলো কাউকে পালিয়ে যেতে দেওয়া যাবে না।
যদি কেউ পালিয়ে যায় আর যদি ওইটা লেডি কুইন জানতে পারে, লেডি কুইনকে যদি সবকিছু বলে দেয় তাহলে সব কিছুই শেষ হয়ে যাবে। এভাবে আকাশ প্রাণপণে নিজেকে রক্ষা করলো। আর হঠাৎ করে আকাশের বন্দুকের গুলি শেষ হয়ে গেল। আকাশ বুঝতে পারছে না এখন কি করবে সে, কারণ সবার হাতেই অনেক ভারী ভারী অস্ত্র রয়েছে। আকাশের কাছে এখন কোনো কিছুই নেই। আকাশ কমান্ডো স্টাইলে সবাইকে মারতে শুরু করে দিল, আর মারতে মারতে সবাইকে আধমরা করে ফেললো। আকাশ তারপর ওদের একজনের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার পরে সবাইকে আবারও গুলি করতে শুরু করলো। আর এভাবে সবাই সেখানেই মারা যায়। মারা যাওয়ার পর একজন বেঁচে ছিল, আর তখন আকাশ এটাকে নিয়ে তার গাড়িতে করে গোডাউনে নিয়ে আসলো। আর গোডাউনে নিয়ে আসার পরে সাদ্দাম সহ বাকি সবাই তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ কি করছে সেটাই দেখার চেষ্টা করছে। সবাই ছেলেটাকে একটা রুমের মধ্যে বন্ধ করে দিল, আর তখন ছেলেটার সামনে গিয়ে বলতে শুরু করলো, তোকে আমি এখন 2টা প্রশ্ন করব। 2টা প্রশ্নের যদি তুই ভালোভাবে উত্তর দিতে পারিস তাহলে তোকে ছেড়ে দেব, আর যদি উত্তর দিতে না পারিস তাহলে তোকে কিভাবে মারবো এটা তুই একটু হলেও সবকিছু বুঝতে পারছিস। ভাই আমি কোনো কিছুই জানি না, আমাকে মারবেন না। আমাকে শুধু একজন ফোন করে বলেছে আপনাকে খুন করার জন্য, আপনার ঠিকানা দিয়েছিল, সেজন্য আমি আমার লোকজনকে নিয়ে এসেছিলাম খুন করার জন্য। কথা হচ্ছে তোকে যে নাম্বার থেকে কল করা হয়েছিল সেই লোকটা কে, তুই কি চিনতে পেরেছিস? মানে কণ্ঠ শুনে বুঝতে পেরেছিস লোকটাকে? ভাই উনি একজন মেয়ে ছিল, তবে আমার নাম মনে নাই। উনি লেডি কুইন, কারণ লেডি কুইনের কণ্ঠ এরকম নয়। লেডি কুইনের কণ্ঠ কর্কশ গলায় সবসময় কথা বলে, সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে ওনার। এটা অন্য কোনো মেয়ে হবে। তুই আমার ব্যাপারে সব কিছু জেনেও আমাকে খুন করার জন্য তুই তোর লোকজনকে নিয়ে চলে এসেছিস, তারপর আবার আমার বাসাটাকে ঘিরে ধরেছিস। তোর সাহস আছে বলতে হবে। ভাই আমাকে ছেড়ে দেন, আমার তো এখানে কোনো অন্যায় নেই। আমি শুধু টাকার জন্য এসব করছি, আমার টাকাটা খুবই প্রয়োজন ছিল, তার জন্য আমি এমনটা করছি। আর আমি তো সব কিছু আপনাকে বলে দিয়েছি। আকাশ তখন আর কোনো কথা বলল না। আকাশ একটা গুলি করে দিল, আর গুলি করার পরে লোকটা ছটফট করতে করতে মারা গেল। আর তখন আকাশ সাদ্দামকে ডেকে এনে সাদ্দামকে বলতে লাগলো, এটাকে পিস পিস করে টুকরো করবে। টুকরো করার পরে প্রতিটা মোড়ে টানিয়ে রাখবে, যেন প্রশাসন এবং লেডি কুইনের লোকজনও এটাকে ভালোভাবে দেখতে পারে। আর নিশ্চয়ই আর এটা দেখে ওই মেয়েটা ভালোভাবে চিনতে পারবে। আর এই ছেলেটার ফোনটা বের করে ওই নাম্বারটা ট্র্যাক করার চেষ্টা করবে। আকাশের কথায় সাদ্দাম হ্যাঁ জবাব দিল। তারপর আকাশ আবারও গাড়ি নিয়ে বেরিয়ে আসলো, আর গাড়ি নিয়ে যত সম্ভব দ্রুত গতিতেই চালিয়ে যাচ্ছে। আর হঠাৎ করেই দেখতে পারল কয়েকটা ছেলে তাকে আবারও ঘিরে দাঁড়িয়ে আছে। আকাশের মেজাজ খারাপ হয়ে গেছে এখন, কারণ হঠাৎ করে এমন কি হচ্ছে সে কোনো কিছুই বুঝতে পারছে না। আর সেখানে আকাশ থেকে নেমে পড়লো, আর গাড়ি থেকে নেমে পড়ার পরে তখন সামনে যাদের দাঁড়িয়ে থাকতে দেখলো তাদেরকে দেখার জন্যে প্রস্তুত ছিল না, কারণ সামনে সাদ্দাম এবং তার লোকজন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আকাশ বলতে লাগলো, কে রে সাদ্দাম, তোরা এইভাবে আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আর তোদেরকে আমি যে দায়িত্বটা দিয়েছি সেই দায়িত্বটা পালন কর। এভাবে গাড়ি নিয়ে আমাকে আটকানোর মানেটা কি? ভাই আপনাকে অনেক সম্মান করেছি, অনেক কিছু করেছি, কিন্তু এত কিছু করে লাভটা কি আমাদের? আমাদের তো কোনো স্বার্থ নেই। আপনার জন্য কেন আমরা নিজেদের জীবন দিতে যাব? তোকে আজকে কে বাঁচায় সেটাই দেখব। সাদ্দাম, তুই নিজেও টাকার কাছে এইভাবে বিক্রি হয়ে গেলি? তোকে তো আমি আমার নিজের ভাইয়ের মতো মনে করতাম, কিন্তু তুই এইভাবে লেডি কুইনের কাছে নিজেকে এভাবে বিক্রি করে দিবি? দেশের মানুষের কথা একটুও চিন্তা করবি না? তুই তোর দেশের সঙ্গে বেইমানি এইভাবে করতে পারলেই লেডি কুইন কিন্তু দেশের সঙ্গে বেইমানি করছে, দেশের মানুষের ক্ষতি করছে। কত মানুষ কত কিভাবে মারা যাচ্ছে সেটা তুই নিজের চোখে দেখতে পারছিস, আর এগুলো তুই দেখেও সেগুলোর সাথে হাত মিলিয়ে ফেললি। এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। আমাকে মেরে ফেল, কোনো সমস্যা নেই, কিন্তু এই সাধারণ মানুষের কি হবে? প্রতিটা ভার্সিটিতে যে অসামাজিক কার্যকলাপ শুরু হয়েছে এগুলো বন্ধ করবে কে? তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। তুই মারা গেলেই আমরা অনেক টাকা পাবো, যে টাকা দিয়ে আমাদের বাকি জীবনটা কোনো কিছু না করলেও চলে যাবে। তুই মরতে পারলেই আমরা খুশি। আর লেডি কুইনকে তুই দেখতে চেয়েছিলে না? হ্যাঁ, তোর মরার আগে এই ইচ্ছাটা আমরা পূরণ করব।
লেডি কুইন এই প্রথমবার তোর সামনে আসবে, আর তোর সামনে আসার পরে তুই কি করবি সেটা তুই এখনই ভেবে নে, কারণ সামনে আসলে তুই ভাবার কোনো টাইমই পাবি না। একটা কথা ভালোভাবে মনে রাখবে, গরু সবসময় গরুই থাকে, শীর্ষ সবসময় শীর্ষের মতোই থাকে, কখনো গরুর স্থানটা দখল করতে পারে না। ঠিক আছে, নিয়ে আয় তোর লেডি কুইনকে। হয়তোপক্ষে মরার আগে তো এই মানুষটাকে দেখে মরতে পারবো, যে মানুষটা মানুষের এত ক্ষতি করছে, ভার্সিটির এত ক্ষতি করেছে, তাকে তো নিজের চোখে দেখতে পারবো। তুই চিন্তা করিস না, যে তোকে আমি মারার জন্যই ওই ছেলেটাকে পাঠিয়েছিলাম। আমার কথায় ওরা এখানে গিয়েছিল, কিন্তু বেচারা নাফিকে আমি বাঁচাতে পারলাম না, শুধুমাত্র তোর কারণে। তুই ছেলেটাকে এই টুকরো টুকরো করেছিস। যাকে আমার পছন্দ নয় তাকে আমি এভাবেই শেষ করে ফেলি, এটাই আমার নিয়ম। আর আমার নিয়মটা তুই ভালোভাবেই জানিস। আর তুই যে পাঠিয়েছিলি এটা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু ততটা আমি ভালোভাবে খেয়াল করিনি, কারণ তোকে আমার নিজের ভাইয়ের মতো মনে করতাম। আর সেই কিনা তুই আমাকে পিছন থেকে ছুরি মারলি। টাকার কাছে সবাই হার মেনে নেয়, ঠিক তেমনই আমিও হার মেনে নিয়েছি, বুঝতে পেরেছিস? এখন তোর শেষ ইচ্ছাটা এখনই পূরণ করব। বস, আপনি সামনে আসেন। এই কুত্তর বাচ্চা আপনাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে গেছে। তখনই লেডি কুইন সামনে আসলো, আর লেডি কুইন সামনে আসার পর আকাশ তার দিকে এক পলকে তাকিয়ে আছে, কারণ এই মানুষটাকে তার খুব ভালোভাবে চেনা। এটা তার প্রিয় মানুষ ছিল। আকাশের প্রিয় মানুষটা ঠিক এরকম সাপ হয়ে বের হবে এটা আকাশ কখনোই কল্পনা করতে পারেনি। লেডি কুইন আর কেউ নয়, এটা হচ্ছে নাফিসা। নাফিসা তখন আকাশকে দেখে হাসতে শুরু করলো, আর হাসতে হাসতে তখন আকাশকে ট্রোল করতে করতে বলতে শুরু করলো, কিরে, তুই নাকি আমাকে দেখার জন্য অনেক অধীর আগ্রহে বসেছিলি। আজকে তোকে কে বাঁচাবে? একজন মনস্টার ওরফে মাফিয়া কিং আন্ডারওয়ার্ল্ডের টন এভাবে এখন পথের ভিখারি হয়ে বসে আছে, এভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বিষয়টা দেখে আমার সত্যি অনেক বেশি হাসি পাচ্ছে। তোর আর কোনো পালানোর পথ নেই। তুই এখন নিজেকে কিভাবে রক্ষা করবি? তার মানে তুই নিজেই আমার বাবা মাকে, আমার পুরো পরিবারকে হত্যা করেছিস। তোকে তো আমি আমার নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসতাম। ভেবেছিলাম তুই আমার পরিবারের সঙ্গেই মারা গিয়েছিস, কিন্তু তুই যে সেই লেডি কুইন এটা যদি আমি আগেই বুঝতে পারতাম, তোকে কখনোই বাঁচিয়ে রাখতাম না। দুধ কলা দিয়ে কালসাপ পুষতাম না আমি কখনোই। সে ভার্সিটি লাইফ থেকেই তোর সঙ্গে আমার রিলেশনশিপ, আর তোর সঙ্গে রিলেশনশিপ করার কারণটা হলো কি জানিস? তোকে ধ্বংস করা। তুই কি মনে করেছিস আমি তোকে সে সময় ভালোবাসতাম? কখনোই না। তোর সমস্ত কিছু তথ্য আমি হাত করতেই তোর সঙ্গে রিলেশনের অভিনয় করেছি। তোকে ভালোবাসার জালে ভাসিয়ে তোর পুরো পরিবারকে শেষ করেছি, আমি নিজের দখল করেছি। ভেবেছিলাম তুই সে সময় মারা গেছিস, কিন্তু তুই বেঁচে আছিস সেটা আমাকে সাদ্দাম বলল। তারপরের একটা বুদ্ধি বের করলাম, আর সেই বুদ্ধিতেই তুই এখন এইখানে দাঁড়িয়ে আছিস। তুই আমার ভালোবাসার সঙ্গে প্রতারণা করেছিস, এটা হলো তোর একটা অন্যায়। দ্বিতীয় অন্যায় হলো তুই মানুষকে নির্বিচারে মারছিস, জায়গায় জায়গায় বোম ব্লাস্ট করে যাচ্ছিস। ঢাকার মধ্যে যতগুলো ভার্সিটি আছে সবগুলো ভার্সিটির মধ্যে তুই তোর অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিস। এগুলো শেষ কোথায়? এগুলো শেষ একমাত্র আমিই করব। তোর মতো শয়তানের হাতে মরে যাব আমি, এটা তুই ভাবলে কি করে? তুই তো আমার হাতে মরবি, এটা তো সত্যি কথা। তবে তোকে দেখে এখন সত্যি আমার অনেক বেশি আফসোস হচ্ছে। আন্ডারওয়ার্ল্ডের মনস্টার এখন আমার কাছে হাঁটু গেড়ে বসে আছে। সত্যি দেখতে অপূর্ব লাগছে। তোর পুরো পরিবারকে আমি নিজের হাতে শেষ করেছি। আল্লাহর কসম লাগে, যদি আমি বাঁচতে পারি তোকে এবং তোর সাথে যারা আছে কাউকেই আমি বাঁচতে দেব না। সবাইকে কিভাবে মারবো এটা তখনই দেখতে পারবি, যদি আমি বেঁচে থাকি। আর যদি মারা যাই তাহলে তো শেষ। তখন আকাশের কথায় লেডি কুইন ওরফে নাফিসা হাসতে শুরু করলো। নাফিসা হাসতে হাসতে তার পিস্তল বের করলো। নাফিসা পিস্তল বের করার পরে আকাশের বুকে পরপর কয়েকটা গুলি করে দেয়। আর গুলি করে দেওয়ার পরে সাদ্দাম এবং তার সবাইকে বলল লাশটাকে নদীতে ফেলে আসার জন্য। আর সবাই লেডি কুইনের কথায় লাশটাকে নদীতে ফেলে দেওয়ার জন্য এগিয়ে যায়। গাড়িতে করে সবাই নদীর পাড়ে চলে আসলো, আর নদীর পাড়ে আসার পরে আকাশের নিথর দেহটা নদীতে ফেলে দিল। আর নদীতে ফেলে দেওয়ার পরে সবাই গাড়িতে করে আবারও চলে গেল।
এদিকে আকাশের দেহটা ভাসতে ভাসতে একটা নদী কিনারায় চলে আসলো। আর তখনই নীলা নামের একটা মেয়ে নদীর কাছে তার বাড়ি আর ফজরের সময় অজু করার জন্যে সে নদীতে আসলো। আর নদীতে আসার পরে নদীর পাড়ে যখন আকাশের নিথর দেহটা দেখতে পারলো, দেখে ভয় পেয়ে গেল। আর ভয়ে ভয়ে সে এগিয়ে যায়। আর এগিয়ে যাওয়ার পরে চেক করে দেখতে পারলো লোকটা এখনো বেঁচে আছে। নীলা তাড়াতাড়ি করে তার বাবা মাকে ডাক দেয়। তার বাবা ছিল জেলে, এই নদীতেই প্রতিদিন মাছ ধরে। নীলা তার বাবা মাকে সাহায্য নিয়ে আকাশকে ভিতরে নিয়ে আসলো। আর ভিতরে নিয়ে আসার পরে ডাক্তারকে কল দিল। ডাক্তার ভোর সকালবেলা চলে আসলো। আর চলে আসার পরে ডাক্তার চিকিৎসা করতে লাগলো। আর এভাবেই পার হয়ে গেল বেশ অনেকগুলো দিন। এখন সবাই ভাবছে আকাশ মারা গেছে। লেডি কুইন আবারও তার সমস্ত কিছু নিয়ে আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করছে। এদিকে আকাশের হয়ে যারা কাজ করত সবাই বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। আকাশের লোকজনকে মেরে ফেলছে। যারা আকাশের খুব ভক্ত ছিল তারাই এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আজকে প্রায় 15 দিন পরে আকাশের জ্ঞান ফিরল। আকাশের জ্ঞান ফেরার পরে আকাশ যখন নিজেকে একটা কুঠুরি ঘরের ভিতরে আবদ্ধ দেখতে পেল, আকাশকে দেখতে পেয়ে সে অবাক হয়ে গেল। আর তখনই একটা মেয়েলি কণ্ঠে কেউ একজন বলতে লাগলো, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার জ্ঞান ফিরেছে। আপনি জানেন আজকে আপনার কতদিন পর জ্ঞান ফিরেছে? আজকে আপনার 15 দিন পর জ্ঞান ফিরল। এতগুলো গুলি খাওয়ার পরেও আমি বেঁচে আছি। সত্যি আল্লাহ তাআলা হয়তো আমাকে নিজে থেকে বাঁচিয়ে দিয়েছেন। কি হয়েছিল আপনার? পরপর 3টা গুলি লেগেছিল আপনার বুকের মাঝে। আপনি জানেন আপনার চিকিৎসার কারণে আমরা কতটা সমস্যায় পড়তে গিয়েছিলাম, কারণ কোনো ডাক্তার আপনার চিকিৎসা করতে চায়নি। অনেক হাতে পায়ে ধরার পরে আপনার চিকিৎসা করা হয়। আসলে আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেব সেটা আসলে আমি বুঝতে পারছি না। আর ধন্যবাদ দেওয়াটাও ঠিক হবে না। আমি চাই না আপনারা ছোট হন, তবে আপনাদের কথা আমি কোনোদিন ভুলবো না। তখনই নীলার বাবা ও মা দুজনেই রুমের মধ্যে প্রবেশ করলো। আর রুমে প্রবেশ করার পরে আকাশের সঙ্গে কথা বলতে লাগলো। আকাশ ওনাদের সঙ্গে কথা বলল। আর এভাবে আকাশ আরো 2-3 দিন পরে সুস্থ হয়ে যায়। আকাশ বিকেলবেলা তাদের বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আর সে সময় নীলা একদৃষ্টিতে তাকিয়েছিল। আর সে সময় আকাশের কাছে দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। আর তখন আকাশ নীলাকে বলতে শুরু করলো, যেহেতু আমরা এখন বন্ধু, তাহলে তুমি করেই বলতে পারি। আর তুমি যেহেতু এই ভার্সিটিতে পড়ো, তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর আমি কে কোনো পরিচয় না জেনেই তুমি কেন আমাকে বাঁচিয়ে তুলেছ? একটা মানুষকে বাঁচাতে পেরেছি এটাই আমার কাছে অনেক। আমার কোনো পরিচয় জানার একদম ইচ্ছে নেই। খুব সাবধানে থাকবেন। আপনার মনে হয় অনেক শত্রু, তাই বললাম কথাটা। আকাশ তখন নীলার বাবা মাকে বিদায় দিল। নীলার বাবা মা বিদায় দিয়ে সে পথ চলতে শুরু করলো। সে শহরে চলে আসলো। শহরে আসার পরে একজনের ফোন দিয়ে সে সবাইকে জানিয়ে দিল। আর সবাই আকাশের ফিরে আসতে দেখে সবাই যেন প্রাণ ফিরে পেয়েছে। আর সবার সঙ্গে আকাশ অন্য একটা নতুন জায়গায় দেখা করলো। আর তখন তামিম এসে আকাশকে বলতে শুরু করলো, ভাই, আমরা তো ভেবেছিলাম আপনি মারা গেছেন। আমরা দেউলিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। লেডি কুইনের লোকজন আমাদেরকে যেখানে পাচ্ছে সেখানেই মেরে ফেলছে। আমাদের প্রায় অনেক লোককে মেরে ফেলেছে। আমরা কোনোভাবে উঠে দাঁড়াতে পারবো কিনা ভেবে পাচ্ছিলাম না। আপনি ফিরে এসেছেন, এখন আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই। সাদ্দাম ভাই আমাদের সাথে এভাবে বেইমানি করবে, এটা সত্যি আসলে অকল্পনীয়। সাদ্দাম আমার সঙ্গে বেইমানি করেছে, আর সেটার মাসুল তাকে অবশ্যই দিতে হবে। এখন থেকে আমাদের কাজ হচ্ছে আমাদের আনাচে কানাচে যত লোক আছে সবাইকে একসঙ্গে রাখা। ওরা এখন ঢাকাতেই আছে আমার মনে হচ্ছে। তামিম, তুই কি বলিস? হ্যাঁ ভাই, আমারও মনে হচ্ছে লেডি কুইন এবং তার লোকজন সহ সবাই ঢাকাতেই আছে। কিন্তু ঢাকা কোথায় আছে সেটা কোনোভাবেই জানা সম্ভব হচ্ছে না। কারণও এমন সিকিউরিটিতে আছে যেটা আসলেই অনেক বেশি রিস্ক হয়ে যাবে আমাদের জন্য। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আগে আমাদের একটা ভার্সিটিতে প্রবেশ করতে হবে। আর শুনেছি নর্দার্ন ইউনিভার্সিটিতে অনেক বেশি অপকর্ম হয়ে থাকে। এখন প্রিন্সিপাল নাকি অনেক বেশি সাহায্য করছে ওই লেডি কুইনকে। তাই আমার কালকে থেকে ওই ভার্সিটিতে যেতে হবে।
আর ইউনিভার্সিটিতে যাওয়ার পর সকল প্রমাণ যদি আমি হাতে পেয়ে যাই, তাহলেই প্রিন্সিপালের মাধ্যমে আমি লেডি কুইনের আস্থানায় যেতে পারবো। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন। এটাই আমি বলতে চেয়েছিলাম, আর বলার আগেই আপনি বুঝে ফেললেন। আপনি ভার্সিটিতে যান, আর আমি এদিকে আমাদের যত লোক আছে সবাইকে একসঙ্গে করছি। একসঙ্গে করে ঢাকায় আমাদের নতুন একটা আস্তানা তৈরি করি, আর সেখানে আমরা থাকব। আর যারা যারা কাজ করতে চাই সবাইকে আমি আনবো। এভাবে আকাশ তামিমের সঙ্গে কথা বলতে থাকে, আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। পরদিন সকালবেলা আকাশ রেডি হয়ে নেয় আর ভার্সিটির জন্য, কিন্তু সেটা ছদ্মবেশে ক্ষেত টাইপের হয়ে। ভার্সিটিতে সে যাবে আর সে কারণেই সেভাবেই রেডি হয়ে নিল। রেডি হয়ে আকাশ রাস্তা দিয়ে হেঁটে চলেছে। রাস্তার মধ্যে যারা বড়লোকের গাড়ি যাচ্ছিল সবাই আকাশকে দেখে হাসছিল। আকাশ সবকিছুর তোয়াক্কা না করে ভার্সিটিতে চলে আসলো। আর ভার্সিটির গেট দিয়ে যখনই প্রকাশ করতে যাবে তখনই দূরে তাকিয়ে দেখতে পারল সেখানে একপাশে নীলা বসে আছে। নীলা যদিও একটা ছেলের মেয়ে, তবে এটা কাউকে বুঝতে দেয় না। হয়তো সে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। নীলার সঙ্গে আরো তার বান্ধবীরা রয়েছে। নীলাকে দেখে বোঝা যাচ্ছে না যে সে একজন দারিদ্র ফ্যামিলির একটা মেয়ে। আকাশ নীলার দিকে তাকিয়েছিল বলে আকাশ খেয়াল করলেই সে পেছনে কোনো একটা গাড়ি থাকে হর্ন দিচ্ছে। কিছুক্ষণ হর্ন দেওয়ার পরে গাড়িটা আকাশকে সজোরে ধাক্কা দিল, আর ধাক্কা দেওয়ার পরে আকাশ নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার পরে আকাশ উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর পরে আকাশ পিছনে দেখতে পারলো একটা ছেলে ড্রাইভিং সিটে মাথা বের করে আকাশকে গালিগালাজ করতে লাগলো। আকাশ উঠে সাইড দিয়ে দিল, আর সাইড দেওয়ার পরে গাড়িটার সামনে গিয়ে পার্ক করে ওই ছেলেটা আবারও আকাশের সামনে আসলো। সঙ্গে অনেকগুলো ছেলে রয়েছে। আকাশকে এসে ছেলেটা বলতে শুরু করলো, এই ক্ষেতের বাচ্চা ক্ষেত, তোর সাহস তো কম নয়। তুই এভাবে আমার গায়ের সামনে দাঁড়িয়েছিলি কেন? ওকিন্নির বাচ্চা, তোর কি কাণ্ডজ্ঞান নেই? এটা তোর বাপের বাসিটি নাকি? আসলে ভাই আমি খেয়াল করিনি, আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি তো পরে সাইড দিয়ে দিয়েছি। তোর সাহস তো কম না? তুই আবার আমার মুখে তক্র করছিস। কলেজে মনে হয় নতুন এসেছিস। এ কে আছিস তাকে একটু আমাদের ব্যাপারে বলে দে। শালার কত বড় সাহস, আমার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, আমাকে দাম দেয় না। তার থেকে দাম দিবে। ভাই আমাকে ক্ষমা করে দেন, আমি আসলেই বুঝতে পারিনি। আমি যদি জানতাম যে এটা আপনার গাড়ি, আসলে কখনোই আমি সামনে আসতাম না। প্লিজ ভাই। ভার্সিটিতে নতুন এসে সিনিয়রদেরকে না দেখেও চলে যাচ্ছিস? আমি কি এখান থেকে তোকে যেতে বলেছি? এখান থেকে চলে যাচ্ছিস কেন আমার কথা ছাড়া? এখানে দাঁড়িয়ে থাক, না হলে মেরে কিন্তু হাড্ডি ভেঙে দেবো। ইমরান তখনই খেয়াল করলো এদিক দিয়েই প্রিন্সিপাল আসছে, আর সঙ্গে সঙ্গে ইমরান এবং তার সঙ্গে যারা ছিল সবাই এখান থেকে চলে যায়, আর আকাশ বেঁচে যায়। আকাশ তারপরে নীলার কাছাকাছি চলে আসলো। নীলা প্রথমে আকাশকে চিনতে পারলো না, আর আকাশ যখন পাশে বসে পড়লো তখন নীলাকে আকাশ বলতে শুরু করলো, কি ব্যাপার, একা একা এইখানে বসে আছো যে? তোমার বান্ধবীরা তো সবাই ক্লাসে চলে গেছে, তুমি এখানে একা একা বসে কি করছো? আর আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো না আমি কে? কিন্তু আপনি এভাবে ছদ্মবেশে এসেছেন কেন? আর ইমরানের সঙ্গে আপনার ঝামেলা করাটা একদম উচিত হয়নি। ইমরান অনেক খারাপ লোক। এইটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি এই পোশাকে এই ভার্সিটিতে কিভাবে সম্ভব? মানে আমি তো ভেবেছিলাম তুমি একটু অন্যরকম হবে। আসলে এই ভার্সিটির নিয়ম কি জানেন? আসলে এটা নিয়ম নয়, এইটা আসলে তৈরি হয়ে গেছে। এখানে যারা খ্যাত টাইপের হয়ে আছে তাদের সবাইকে র্যাগিং করা হয়, অপমান করা হয়। আমি টিউশনি করে আমি আমার নিজের খরচ চালাই। বাবা তো আমার এত খরচ দিতে পারবে না, তার জন্য আমার টিউশনি করতে হয়। টিউশনি করে যে টাকা পাই তা দিয়েই আমার এখানে পড়াশোনা করতে হয়। এই ভার্সিটিতে পড়া আমার জন্য সত্যিই স্বপ্ন ছিল, আর এই স্বপ্নটা পূরণ করার জন্যই এই মিথ্যে আশ্রয়। আসলে একটা মিথ্যে না, আমার যতটুকু সামর্থ্য আমি সেভাবেই চলার চেষ্টা করি, তবে সেটা হালালভাবে। আমি টিউশনি করে যা টাকা পাই সেটা দিয়েই আমি চলি, বুঝতে পারছেন? হ্যাঁ সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু তুমি এভাবে আমাকে আপনি করে কেন বলছো? আমি তো বলেছিলাম যে আমরা বন্ধু, তাহলে আপনি বলার কি কোনো প্রয়োজন আছে?
আসলে আমি কখনো কোনো ছেলের সঙ্গে কথা বলিনি তো, সেই জন্য আসলে অভ্যাস নেই। ঠিক আছে, এখন থেকে না হয় তোমাকে তুমি করে বলবো। তা তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, নাকি কোনো একটা কাজে এসেছো? দেখে তো মনে হচ্ছে সেটাই। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ যে আমি একটা কোনো কাজে এসেছি। তবে এসব কিছু তোমার এখনই জানতে হবে না, তুমি ধীরে ধীরে সব কিছুই জানতে পারবে। চলো ক্লাসে যাই। আর তুমি এই ভার্সিটিতে আছো, সো তোমার ডিপার্টমেন্টে ভর্তি না হয়ে কি আমি অন্য ডিপার্টমেন্টে ভর্তি হতে যাব? তুমি এটা ভাবলে কি করে? বলেছিলাম না, খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হবে। দেখেছো, দেখা হয়ে গেল তো এখন। চলো। আকাশ তখন নীলার সঙ্গে ক্লাসে চলে গেল। আর ক্লাসে চলে যাওয়ার পরে প্রিন্সিপাল ক্লাস নিচ্ছেন, হঠাৎ করে প্রিন্সিপাল ক্লাস নিচ্ছে, এটা একটু আকাশের কাছে অবাক হলো। কিন্তু ক্লাসের মধ্যে প্রিন্সিপালের কিছু কোড লিখে দিল, আর সেই কোডগুলো বুঝতে পারলো না। কিন্তু তিনজন ছেলে ভালো করেই বুঝতে পারলো, আর সেগুলো নোট করে নিল। আসলে প্রিন্সিপাল স্যার একজন ভালো কেমিস্ট্রি টিচার, আর এ কারণেই স্যার হয়তো ক্লাস নিচ্ছে। এই কোডগুলো কিসের, এই কোডগুলো দ্বারা কিসের ইঙ্গিত দিচ্ছে প্রিন্সিপাল সবার সামনে, কিন্তু সেটা সবাই কোনোভাবেই বুঝতে পারছে না। প্রিন্সিপালের ক্লাস শেষ হওয়ার পরে অন্য আরেকটা স্যার ক্লাস নেওয়ার জন্য প্রবেশ করলো। আর পুরোটা ক্লাস আকাশ ওই তিনটে ছেলের দিকেই খেয়াল করেছিল। ওই তিনজন ছেলেকে চোখে চোখে রাখছি, আর এভাবে ক্লাসের সময়টা শেষ হলো। আর ক্লাস শেষ করে যখনই বের হতে যাবে, তখনই দেখতে পারলো ওই তিনটে ছেলে প্রিন্সিপালের রুমে যাচ্ছে। আর প্রিন্সিপালের রুমে যাওয়ার সময় আকাশ তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। এভাবে বাইরে যেতে দেখে অবাক হয়ে যায় নীলা। পেছন দিক থেকে ডাকতে শুরু করলো। আকাশ ভার্সিটির পিছনে চলে আসে। আর ভার্সিটির পিছনে আসার পরে প্রিন্সিপালের রুমের জানালার পাশে এসে দাঁড়ায়। জানালার পাশে দাঁড়ানোর পরে ওখানে একটা ছোট ক্যামেরা রেখে সে সেখান থেকে আবারও নীলার কাছে চলে আসে। আর নীলার কাছে আসার পরে তখন আকাশ নীলাকে বলতে লাগলো, নীলা, তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? তুমি ওই প্রিন্সিপালের রুমের কাছাকাছি যাও। তোমরা দুজন বান্ধবী মিলে গল্প করো, আর এমন গল্প করবে যেন ওনারা কোনোভাবেই বুঝতে না পারে যে তুমি ওদের কথাবার্তা শোনার জন্য ওখানেই দাঁড়িয়ে আছো। তুমি ওদের কথাবার্তাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তারপরে এসে আমাকে বলবে। ওখানে আমি যদি যাই তাহলে অনেক সন্দেহ করতে পারে, কারণ তোমাকে তো চেনে, তোমার কোনো সমস্যা হবে না। প্লিজ তুমি আমার এই কাজটা করে দাও। আকাশ, তুমি কে? এটা কিন্তু আমি এখন বুঝতে পারছি তুমি আসলে কে। তুমি কি মনে করেছো আমি এটা কেন করতে যাব? আমি এটা কখনোই করব না। তুমি তোমার নিজের প্রয়োজনের জন্য আমাকে ব্যবহার করছো। তোমাকে ছাড়া আমি এইটুকু আশা করতে পারিনি। তোমাকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এমনটা হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি। তুমিও তো অন্ততপক্ষে একটু চেঞ্জ হতে পারতে। দেখো নীলা, এখন এইসব কথা বলার মতো সময় নয়। তুমি প্লিজ একটু ভেতরে গিয়ে কথাগুলো শুনে আসো, তারপরে তোমাকে আমি সব কিছু খুলে বলবো। তোমার কোথায় ভুল সেটা আমি তোমাকে ভুলগুলো ধরিয়ে দেব। এখন তো অন্ততপক্ষে সেখানে যাও প্লিজ। আমি তোমাকে বলেছি না, আমি না শোনা পর্যন্ত আমি ওখানে যাব না। তুমি আমাকে বলো তুমি কেন এসব করছো। তুমি এসব আসলে একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। তুমি সেই আকাশ চৌধুরী, তাকে দুবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আর দ্বিতীয়বার আমি তোমাকে বাঁচিয়ে নেই। আমি যদি জানতাম যে তুমি একজন মাফিয়া, আমি কখনোই তোমাকে বাঁচাতাম না। আমার নিজের প্রতি এখন নিজের ঘৃণা হচ্ছে। ভেবেছিলাম মানুষটা অনেক সহজ সরল, কিন্তু তার ভিতরে যে এরকম একজন পশু বাস করে এটা আমি সত্যি জানতাম না। তখন নীলা রাগ করে সেখান থেকে চলে যায়। আর নীলা ভার্সিটি থেকে বেরিয়ে সে তার বাসার দিকে যেতে শুরু করলো। আকাশ নীলার পেছনে পেছনে আসতে শুরু করলো। যখনই নীলা একটু আড়ালে চলে আসে, তখনই আকাশ পেছন থেকে নীলাকে ধরে একটা নিরিবিলি জায়গায় নিয়ে আসে টানতে টানতে। আর নীলাকে এভাবে নিয়ে আসলে আরো বেশি রেগে যায়। নীলা রেগে যাওয়ার পরে আকাশকে একটা থাপ্পড় মারলো। আকাশ গালে হাত দিয়ে তখন নীলাকে বলতে লাগলো, তুমি কাকে মারছো? যে কিনা মানুষের ভালোর জন্য, এই সমাজকে ভালো রাখার জন্য লড়াই করছে, তাকে থাপ্পড় মারছো? তুমি কাকে থাপ্পড় মারছো যে কিনা প্রতিশোধের আগুনে প্রতিনিয়ত জ্বলছে? তুমি আমার সম্পর্কে কতটুকু জানো?
ওই লেডি কুইন আমার বাবা মা পুরো পরিবারটাকে শেষ করে দিয়েছে, খুন করেছে। প্রতিটা ভার্সিটিতে যেসব অপকর্ম হয়ে থাকে সেটা তোমার কোনো ধারণাই নাই। হোস্টেলের মেয়েগুলোকে নিয়ে ওরা দেহ ব্যবসা করে থাকে। এমনকি আমাদের এই ভার্সিটিতেও মেয়েদের দেহ নিয়ে ব্যবসা করে থাকে ওই প্রিন্সিপাল। এবং যেই মেয়েগুলো কথা শুনে না বা নতুন নতুন মেয়ে আসে, তাদেরকে সুযোগ পেলেই মেয়েগুলোকে বিদেশে পাচার করে দেওয়া হয়। শুধু এই ভার্সিটি থেকে তো কম নেওয়া হয়, কিন্তু বস্তি রাস্তা থেকে মেয়েগুলোকে নিয়ে বিদেশে পাচার করে দেওয়া হয়। এমনকি আমরা যে রাস্তায় শিশুগুলো দেখি, ওই শিশুগুলো যেভাবে ভিক্ষা করে, ওই ভিক্ষার টাকা ওই লেডি কুইন খেয়ে থাকে। ওদেরকে জোর করিয়ে ভিক্ষা করানো হয়, ওদের চক্ষু নষ্ট করে দেওয়া হয় যেন তারা নাম দিতে না পারে। আর এই ভিক্ষার টাকা দিয়ে তারা অপকর্ম করে যাচ্ছে। ওর মাদকের ব্যবসা রয়েছে। ওর কোন কোন জায়গায় তার হাত নেই সেটা আমার আসলে জানা নেই। সমস্ত খারাপ জায়গায় তার হাত রয়েছে। এত কিছু করার পেছনে একটাই কারণ, সেটা হলো ক্ষমতা। লেডি কুইন তার ক্ষমতা দেখানোর জন্য সাধারণ মানুষের উপর মাঝে মাঝে বোম ব্লাস্ট করে থাকে। এই বোম ব্লাস্টে প্রায় 50,000 মানুষের মতো মারা গিয়েছে। এই মানুষগুলো কারো না কারো তো আপনজন। এভাবে নির্বিচারে মানুষ মারছে, আর আমি তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। আর সেখানে তুমি আমাকে ভুল বুঝিয়েছ। ওরা জঙ্গি সংগঠনের একটা অংশ, আর তাদের লিড দিচ্ছে এই লেডি কুইন। একজন জঙ্গি দেশের ক্ষতি করছে, সেখানে তার রুখে দাঁড়ানোর মতো কেউ নেই। আর এই আকাশ চাইছে লেডি কুইনকে মেরে ফেলার জন্য, আর সেখানে তুমি ভুল বুঝে আছো। তোমাকে আমার আর কোনো কিছুই বলার নেই। সবকিছু তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ। চারদিকে কি হচ্ছে না হচ্ছে তোমাকে আমি এতটুকুই বললাম, বাকিটা তোমার ইচ্ছে। আসলে আমি ভুল বুঝেছিলাম তোমাকে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি বুঝতে পারিনি। প্লিজ আমার কথাটা শোনো। প্লিজ একটু দাঁড়াও। কিন্তু আকাশ কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। আর আকাশ তার নতুন আস্তানায় চলে আসে। নতুন গোডাউনে আসার পরে সবার সঙ্গে দেখা করলো, আর সবাইকে পুরোটা শহরে ছড়িয়ে ছিটিয়ে যেতে বলল। আর আকাশের দিকে অনেক বড় একটা প্ল্যান বানিয়ে নিল। এভাবেই সময়টা পার হয়ে যায়। সন্ধ্যার সময় আকাশ দেয়াল টপকে ভার্সিটিতে প্রবেশ করলো। আর ভার্সিটিতে প্রবেশ করার পরে সে হোস্টেলে প্রবেশ করার চেষ্টা করছে। সঙ্গে আছে তামিম। তামিম তখন আকাশকে বলতে শুরু করলো, ভাই এখানে তো অনেক সিকিউরিটি দেওয়া আছে। প্রিন্সিপালের লোকজন দেখেন কিভাবে দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা দুজন, আমাদের কাছে তেমন কোনো ভারী অস্ত্র নেই, ওদের কাছে ভারী অস্ত্র রয়েছে। কিভাবে কি করব ভাই বুঝতে পারছি না কোনো কিছু। তোর এত কিছু বোঝা লাগবে না। শোন, তুই প্রিন্সিপালের রুমে যা, আর প্রিন্সিপালের রুমে গিয়ে অফিসের জানালার পাশে ছোট্ট একটা ক্যামেরা লাগানো আছে, ওই ক্যামেরাটা নিয়ে আয় তাড়াতাড়ি। আমি এখানেই আছি, কোনো ভয় নেই, সেখানে তেমন কেউ যায় না। আকাশের কথা শোনার পরে তামিম এই ক্যামেরাটা নিয়ে আসতে গেল। ছোট একটা ক্যামেরা। এটা নিয়ে আসার পরে আকাশকে দিল। আকাশ ক্যামেরাটা পকেটে নিয়ে সে আবারও সামনে এগিয়ে যেতে থাকে। হাতের মধ্যে একটা পিস্তল রয়েছে, আর কোনো কিছুই নেই। আকাশ হোস্টেলের গেট দিয়ে যখন প্রবেশ করতে যাবে তখনই দেখতে পারল সিঁড়ি দিয়ে কেউ হয়তো নামছে। আকাশ এবং তামিম দুজনেই লুকিয়ে পড়ল। আর লুকিয়ে পড়ার পরে তখন দেখতে পারল প্রিন্সিপাল একটা মেয়ের সঙ্গে কথা বলতে বলতে নামছে। কথাগুলো ছিল এমন, শোন, তুই এখন এমপির বাসায় যাবি। এমপির বাসায় যাওয়ার পরে এমপি তোর সঙ্গে মেলামেশা করবে। এমপিকে যদি খুশি করতে পারিস, এমপি তোকে সব কিছু বলে দেবে। আর এমপির কাছ থেকে তথ্যগুলো নেওয়ার পরে ওগুলো সোজা লেডি কুইনের কাছে গিয়ে দিবি। বুঝতে পেরেছিস তো তোকে কি করতে হবে? হ্যাঁ, বুঝতে পেরে গেছি আমাকে কি করতে হবে। কিন্তু বস, এমপি সাহেব তো অনেক চালাক একজন মানুষ। আমি যদি এমপি সাহেবের ভিডিও করতে চাই, এমপি সাহেব যদি একবার জানতে পেরে যায় যে আমি তার ভিডিও করছি, তখন যদি আমাকে মেরে ফেলে তখন কি হবে? আরে এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, এটার আমি ব্যবস্থা করে রেখেছি। এমপির যে পাশে দুজন সিকিউরিটি থাকবে, ওদের সঙ্গে আমার কথা হয়েছে, ওরা তোকে সাহায্য করবে। ওদেরকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, তাই এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। তুই এমপির সঙ্গে মেলামেশা করে খুশি করবি, আর এমপি ওইসব ভিডিও ধারণ করবি, আর ওইগুলো দিয়ে আমরা ব্ল্যাকমেল করতে পারবো। আর এমপি আমি যেভাবে বলবো এমপি সেভাবেই কথা শুনতে বাধ্য। বুঝতে পেরেছি। আর একটা কথা, আজকে লেডি কুইনকে 50টা মেয়ে বাজার করতে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে তো প্রশাসনের করা গার্ড, তার উপরে আবার আকাশের লোকজন আবারও ছড়িয়ে ছিটিয়ে গেছে।
এই আকাশকে 2 বার হত্যা করা হয়েছে, কিন্তু কোনো বাড়ি সে মরেনি। ওই মাছের প্রাণ কিভাবে যে বেঁচে যায় আল্লাহ তাআলাই একমাত্র ভালো জানে। হ্যাঁ, এটা আমার বলার দরকার ছিল। শোন, একটা কথা মাথায় রাখবি, সন্দেহজনক যে কেউ হতে পারে। আকাশের লোকজন এমনভাবে ক্ষেপে আছে যেটা আর বলার মতো নয়। আমরা আকাশের সঙ্গে কখনোই পারবো না, কারণ আকাশ এমন একটা লোক যে এমন কোনো বিদ্যা নাই যে সেটা জানে না। কুম্ফু, ক্যারাতি, বক্সিং, ব্ল্যাক সব রকমের ফাইট সে করতে জানে। সব রকমের দক্ষতা তার মাঝে আছে। সবচেয়ে বড় ভয় হলো এইটাই, আকাশের মাঝে এমন একটা কিছু আছে যে বারবার আকাশকে বাঁচিয়ে দেয়। যাই হোক, আর আমি এমপির বাসা থেকে সোজা লেডি কুইনের কাছে চলে যাব। আর লেডি কুইন পরবর্তী না দেওয়া পর্যন্ত আমি এই হোস্টেলে আর আসবো না। সো আমি আসি তাহলে, আমি গেলাম। এই কথা বলার পরে মেয়েটা চলে গেল। আর মেয়েটা চলে যাওয়ার পরে প্রিন্সিপাল একটা গাড়িতে উঠে পড়ল। আর প্রিন্সিপাল অন্য একটা রাস্তা দিয়ে চলে গেল। আর মেয়েটাও একটা গাড়িতে করে চলে গেল। এদিকে আকাশ এবং তামিম ওরাও গাড়িতে করে মেয়েটার পিছনে যেতে লাগলো। মেয়েটা এমপি সাহেবের বাসার সামনে উঠতে শুরু করলো। যদিও অনেক সিকিউরিটি ছিল আর 2টা সিকিউরিটিকে আকাশ মেরে ফেলে। আকাশ তখন তামিমকে বলতে লাগলো, তামিম, আমাদেরকে যেভাবেই হোক এই এমপি সাহেবের এরকম কর্মকাণ্ড থেকে এমপি সাহেবকে রক্ষা করতে হবে। এমপি সাহেব অনেক বিপদের মুখে আছেন। এই ভিডিওটা যদি একবার ধারণ করা হয়ে যায় তাহলে কিন্তু এমপি সাহেবের মান সম্মান বলতে কোনো কিছুই থাকবে না। তার উপর আবার এমপি সাহেবকে ব্ল্যাকমেল করলে সকল অপকর্ম আরও বেড়ে যাবে। তাই এমপি সাহেবকে এটা থেকে রক্ষা করতে হবে। কিন্তু ভাই, এমপি সাহেব তো লেডি কুইনের হয়ে কাজ করে, আর লেডি কুইন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এমনটা করেছে। তবে ভাই, আমার মনে হয় তাকে রক্ষা করা একদম উচিত না, কারণ সে অনেক খারাপ একজন মানুষ। সে নিজেও অনেক খারাপ কাজ করে থাকে, তার নিজেরও অবৈধ অনেক ব্যবসা রয়েছে। প্লিজ ভাই, এটা করতে যাবেন না। আমরা লেডি কুইনকে খুঁজে পেলেই তো হলো। ওই মেয়েটা এই কাজটা করার পরেই যাবে, আর আমরা ওই লেডি কুইনের কাছে পৌঁছে যাব খুব সহজে। এমপিকে যদি বাঁচাতে চান তাহলে আরও অনেকটাই সমস্যা হতে পারে। শোন, যদিও এমপি সাহেব একজন খারাপ মানুষ, কিন্তু আমি জেনে শুনে তো এমন খারাপ কাজ তার সাথে হতে দিতে পারি না, তাই না? আর এমপি সাহেব অন্য কেউ না, তিনি আমার আপন চাচা। এটা তোরা কেউই জানিস না। আমার চাচাকে আমি এইভাবে শেষ হতে দিতে পারি না। ভাই, তাহলে আমার আর কোনো কিছু বলার নেই। তবে ভাই, একটা কথা, এমপি সাহেব কিন্তু আসলে একজন খারাপ মানুষ। তাকে রক্ষা করতে গেলে আমাদের প্ল্যানের 12টা বেজে যাবে। অলরেডি লেডি কুইনের কানে চলে গেছে, আপনি আবারও ফিরে এসেছেন। তামিমের কথাগুলো আসলেই ঠিক। আসলে আপন বলতে এই এমপি সাহেব ছিল, যে কিনা আকাশের চাচা হয়। কিন্তু এটা আসলেই একদমই ঠিক করছে না আকাশ। মাঝে মাঝে আকাশেরও ভুল হতেই পারে, আর এগুলো তার খুব কাছের লোকজনের কাছ থেকে বুদ্ধি নিয়ে। আকাশের এটা অনেক আগে থেকেই অভ্যেস। আকাশ সবাইকে তার নিজের ভাইয়ের মতোই মনে করে। তামিমের আপন বলতে তেমন কেউ নেই, সে নিজেও আকাশকে বড় ভাইয়ের মতোই মনে করে। ওদিকে তাদের কথোপকথন। আরে ডার্লিং, তুমি মাত্র এসেছো? আমি যে সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছিলাম। আজকে তোমাকে নিয়ে অনেক এনজয় করব। হ্যাঁ, আমি এনজয় করার জন্যই তো তোমার কাছে এসেছি। আজকে আমি অনেক বেশি এনজয় করব। চলো রুমে যাই। এই কথা বলার পরে মেয়েটা এমপি সাহেবের সঙ্গে ভিতরে চলে যায় রঙ্গলীরা এসব করার জন্য। আর এমপি সাহেব কোনোভাবেই বুঝতে পারে না যে তার সঙ্গে আসলে কি হতে যাচ্ছে। এদিকে আকাশ ওয়েট করতে থাকে সেই মোক্ষম সময়ের জন্য। হঠাৎ করেই ভিতর থেকে গুলির আওয়াজ ভেসে আসলো। আর সেই সময় হঠাৎ করেই বারান্দা থেকে ওই মেয়েটাকে ফেলে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে মেয়েটা মারা যায়। আকাশ ভেবেছিল একটা, কিন্তু হয়েছে অন্যটা। তখন আকাশ তামিমকে বলতে শুরু করে, কিরে তামিম, আমি তো কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারছি না। হওয়ার কথা ছিল অন্যরকম, কিন্তু হয়ে গেল অন্যটা। এই মেয়েটা কেন মারা যাবে? মারা যাওয়ার কথা ছিল তো ওই এমপি সাহেবের। ভাই, এখানে নিশ্চয়ই কোনো কিছু হয়ে গেছে। হয়তো এমপি সাহেব আগে থেকেই বিষয়টা জেনে ফেলেছিল। আর এমপি সাহেব অনেক চালাক একজন মানুষ, আর এই জানাটা খুবই স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, এখন চল। এখন আমাদের এসব করা একদমই চলবে না। আমাদের হাতে আরো অনেক বেশি কাজ করতে হবে, তারপর আমরা অ্যাকশনে যেতে পারবো।
ভেবেছিলাম ওই মেয়েটার হাত ধরে লেডি কুইন পর্যন্ত পৌঁছে যাব, কিন্তু লেডি কুইন অনেক চালাক একজন মেয়ে। আকাশ তামিমকে নিয়ে আবারও গোডাউনে চলে আসে, আর গোডাউনে কিছু কাজ করার পরে সে বাসায় চলে আসলো। বাসায় আসার পরে নীলা তাকে কল দিল। নীলার কলটা রিসিভ করলো না, কিন্তু পরপর নীলা অনেকগুলো কল দিচ্ছে। আর কল দেওয়ার পরে আকাশ বিরক্ত হয়ে কলটা রিসিভ করলো। আর কলটা রিসিভ করার পর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। আর তখন আকাশ নীলাকে বলতে শুরু করলো, তুমি কেন আমাকে কল দিয়েছো? তোমার সঙ্গে তো আমার কোনো কথা থাকতে পারে না। তুমি তোমার মতো থাকো, আর আমি আমার মতো থাকি। তোমার লাইফ আর আমার লাইফ অনেক আলাদা। এটা আসলে সম্ভব না, কারণ আমি একটা অন্য জগতের মানুষ। তুমি একটা ভালো মেয়ে, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমার এক সেকেন্ডেরও কোনো ভরসা নেই বেঁচে থাকার। আমি না হয় তোমার কাছে একটু বেশি অন্যায় করে ফেলেছি, তার জন্য আমাকে তুমি এভাবে শাস্তি দেবে? প্লিজ, আমি আর সইতে পারছি না। তুমি আমাকে তোমার বুকে টেনে নাও। আমি সত্যিই সামলাতে পারছি না নিজেকে। এই বিষয় নিয়ে কথা না বললে আমি অনেক বেশি খুশি হব। তুমি এই বিষয়টা ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলো, আমি কথা বলতে রাজি আছি, বাট এই বিষয়টা আমার সামনে আর কখনো তুলবে না। আমি এই বিষয়টা তুলবো কারণ আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর কথা বলার। আমি কথা না বললে তোমাকে কে কথা বলবে? আমি তো তোমাকে জ্বালাবো নাকি অন্য কেউ এসে তোমাকে জ্বালাবে? হ্যাঁ, অন্য কারো আশাই আমি এখন করি, কারণ তোমাকে দিয়ে তো আর হবে না। তুমি তো একজন ভালো মেয়ে, আর আমি তো খারাপ। তার জন্য ভালো খারাপের সঙ্গে কি কখনো যায়? আমি কিন্তু সত্যি সত্যি এখন কান্না করব। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আর কত কষ্ট দেবে তুমি? সে সময় আমি পেছন থেকে কতবার ডাকলাম, তুমি শুনলে না কেন? দেখো, অনেক রাত হয়েছে, আমার ঘুমানো লাগবে। কালকে আমার অনেক বেশি কাজ আছে। তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট আমি করতে চাচ্ছি না। কালকে না হয় কথা বলবো, এখন রাখি। তুমি একদম ফোন কাটবে না। আমার অনুমতি ছাড়া যদি তুমি আমার কথা ছাড়া ফোন কেটে দাও, তাহলে কিন্তু আমি বাহিরে আসব। বাহিরে একা একা দাঁড়িয়ে থাকবো। আমার যা হবার তাই হবে। আমি এসব দেখে ভয় পাই না। যে মানুষটা আমার থাকবে না, আমার উপর অভিমান করে থাকবে, তার উপর আমি অভিমান করতে পারবো না কেন? অভিমান করার জন্য তোমাকে আমি অনুমতি দেইনি। অভিমান তার সঙ্গেই করা যায় যে মানুষটাকে মন থেকে ভালোবাসা যায়। তুমি আমাকে মন থেকে কখনো ভালোবেসেছিলে? এখন সবকিছু জানার পরে তোমার ভালোবাসা বেড়ে গিয়েছে, তাই না? তুমি আমাকে আসলে বিশ্বাসই করতে পারোনি। এই বলে আকাশ আবারও কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে নীলা আবারও কল দেয়, কিন্তু আকাশ এবার আর রাগ করে থাকতে পারে না, কারণ মেয়েটার মধ্যে যে অদ্ভুত এক মায়া কাজ করে। মেয়েটার উপর রাগ করে একদমই থাকা যায় না। তারপরে রাত 2টা পর্যন্ত কথা বলে আকাশ কল কেটে দিয়ে ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে যায়। আকাশ আবার প্রতিদিনকার মতো ছদ্মবেশে আবারও ভার্সিটিতে চলে আসে। আর ভার্সিটিতে আসার পরে এভাবেই পার হয়ে যায় বেশ অনেকগুলো দিন। আকাশ এখন গোপনে তার কাজ চালিয়ে যাচ্ছে, আর এদিকে সাহায্য করছে নীলা। নীলা আকাশকে অনেকভাবে সাহায্য করছে। আকাশ প্রিন্সিপালের রুমে ক্যামেরা লাগিয়ে দেয়, আর সেখান থেকে আকাশ অনেক তথ্য পেয়ে থাকে, কিন্তু এখনো পর্যন্ত ঠিকানাটা আকাশ কোনোভাবেই জানতে পারছে না। এটা তার অনেক বড় একটা সমস্যা। লেডি কুইনের ঠিকানাটা জানতে পারলে তার জন্য অনেক ভালো হতো। হঠাৎ করেই আকাশের মোবাইলে নীলা একদিন কল দেয়। নীলা কল দেওয়ার পরে নীলা দৌড়তে দৌড়তে আকাশকে বলতে শুরু করলো, আমি ভার্সিটি থেকে রিক্সা করে বাসায় ফেরার সময় কেউ একজন আমার পিছনে ফলো করছে, আর মোড়ের পরে আসতেই একটা গাড়ি নিয়ে আমার কাছাকাছি আসছে। আমি কিছু বুঝতে পারছি না কি করব। ওরা আমাকে মেরে ফেলবে। প্লিজ তুমি আসো, আমি এই জায়গায় আছি। আকাশ তাড়াতাড়ি করে কল কেটে দেয়, আর কল কেটে দেওয়ার পরে তাড়াতাড়ি করে বাইক নিয়ে সে বের হয়। আর মোড়ের সামনে আসতেই দেখতে পারল নীলা দৌড়ে যাচ্ছে। আকাশ নীলাকে বাইকের উপর তুলে নেয়, আর বাইকের উপর তুলে নেওয়ার পরে তখন নীলাকে বলল কোমর থেকে পিস্তল টান দিয়ে ফায়ার করার জন্য, কিন্তু নীলা ফায়ার করতে জানে না, এমন কোনো শিক্ষাও তার নেই। আর তখন আকাশ নীলাকে বলতে লাগলো, নীলা, তোমাকে এখন শক্ত হতে হবে।
তুমি যদি এখন শক্ত না হও তাহলে আমাদের দুজনেরই অনেক বেশি ক্ষতি হবে। আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই, আমি যে কোনোভাবে এখান থেকে সরে যেতে পারবো, কারণ সব রকমের ফাইট আমার জানা আছে। কিন্তু তোমাকে নিয়ে সমস্যা, প্লিজ গুলি করো। তারপরে নীলা গুলি করতে শুরু করলো, আর গাড়ির টায়ারের মধ্যে গুলি করাতে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খায়। আর তখন আকাশ নীলাকে একটা সেফ জায়গায় রেখে আসে। সেই জায়গায় রেখে আসার পরে সবাই দৌড়তে দৌড়তে পালাতে শুরু করলো, আর আকাশ পেছন থেকে সবাইকে ধরে মারতে শুরু করলো। আর মারতে মারতে সবাইকে আধমরা করে ফেললো। আর এদিকে সবাইকে গুলি করে মারার পরে একজনকে বাঁচিয়ে রাখলো, আর সেই একজনকে আকাশ নীলার সামনে নিয়ে আসলো। নীলার কাছে নিয়ে আসার পরে আকাশ ছেলেটাকে বলতে লাগলো, সত্যি করে বল, তোকে কে পাঠিয়েছে নীলাকে মারার জন্য? নীলাকে কেন মারতে এসেছিস? আমাকে প্রিন্সিপাল 2 লাখ টাকা দিয়ে বলেছিল এই নীলাকে হয় মেরে ফেলার জন্য, না হয় তুলে নিয়ে আসার জন্য। আমি আমার লোকজনকে নিয়ে আমি এটাই করেছি। এটা ছাড়া আর কোনো কিছুই জানি না। প্রিন্সিপাল ওনাকে নিয়ে কি করবে আমি কোনো কিছু জানি না। তাহলে তুই প্রিন্সিপালের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছিস, আর এটা তো তুই ভালো করেই জানবি যে প্রিন্সিপাল কোন সময় কোথায় কোথায় যায়, কারণ তুই তার বিশ্বস্ত লোক। প্রিন্সিপাল সন্ধ্যার সময় কোথায় যায় সেটা আমি কোনো কিছুই জানি না, কারণ উনি যেখানে যায় সেখানে কাউকে নিয়ে যায় না। উনি একাই যায়, নিজের গাড়ি ড্রাইভ করে, আর কেউ যদি তার পেছনে তাকে ফলো করে সে তাকে মেরে ফেলে। তাই ভয়ের কারণে কেউ এটা জিজ্ঞাসা করতে পারে না। তবে ধারণা করা হয় ওই সময় সে লেডি কুইনের কাছে দেখা করতে চায়। ঠিক আছে, তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কারণ তুই যেহেতু ভয়ের কারণে সত্যি কথাটা বলে দিয়েছিস। আমার হয়ে কাজ করলেও তুই অন্য কাউকেও সব কিছু বলে দিবি, আর তুই যে সব অন্যায় করেছিস এসব অন্যায়ের জন্য তুই বাঁচতে পারবি না। তোর একমাত্র শাস্তি হলো মৃত্যু। আর শুধু তোকে নয়, সবাইকে শেষ করার জন্য এই আকাশ ফিরে এসেছে। আকাশ ছেলেটাকে গুলি করে দিল, আর গুলি করে দেওয়ার সময় নীলা অনেকটা ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে আকাশকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরলো। আকাশ নীলাকে বুকের মাঝে জড়িয়ে ধরে আলতো করে কপালে চুমু রেখে দিল। আর চুমু দেওয়ার পরে এভাবেই বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যায়। আর আকাশ নীলাকে বাইকে উঠতে বলল। নীলা বাইকে উঠছে আর আকাশ ড্রাইভিং করে যাচ্ছে। আকাশ কিছুক্ষণ পরে মিলাদের বাসার সামনে চলে আসে, আর নীলার মা বাবার সঙ্গে কথা বলে। নীলার মা বাবা আকাশ এবং নীলার কাহিনী সবই জানে, তারাও বিয়ে দেওয়ার জন্য রাজি আছে। নীলা আকাশকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে, আর আকাশ তাদের ওখানে একসঙ্গে খাওয়া দাওয়া করে। আকাশ যেন নিজের মা বাবাকে ফিরে পেয়েছে। তাদেরকে দেখলে নিজের মা বাবার কথা ততটা মনে হয় না। আকাশ ওখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা সে আবারও গোডাউনে চলে আসলো, আর গোডাউনে আসার পরে সে সবার সঙ্গে কথা বলতে লাগলো। আর তখন তামিম এসে তাকে বলতে শুরু করে, ভাই, আপনাকে মেরে ফেলার জন্য প্রিন্সিপালই একজনকে কন্ট্যাক্ট করেছে, আর নীলা ভাবিকে ওই প্রিন্সিপালই অ্যাটাক করার জন্য বলেছিল। আর প্রিন্সিপাল সন্ধ্যার সময় ওই লেডি কুইনের কাছে যায়, কিন্তু জায়গাটা অনেক দুর্গম, ওখানে যাওয়াটা অনেক বেশি রিস্ক হবে। এটা বলতে হবে না, এটা আমি অনেক আগেই জানি। শোন, এখন আমাদের প্রধান কাজ হচ্ছে ওই প্রিন্সিপালের পেছন পেছন যাওয়া, কারণ এটা ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। যত রিস্কই হোক না কেন আমাদের এই কাজটা করা চাই, এবং সফলভাবে। ঠিক আছে ভাই, তাহলে আমি সবাইকে বলে দিচ্ছি একসঙ্গে সন্ধ্যার সময় আপনার এখানে উপস্থিত থাকার জন্য। আমি সব কিছুর ব্যবস্থা করছি। কোনো ব্যবস্থা করা লাগবে না, ওখানে সবাইকে নিয়ে গেলে আরো অনেক বেশি সমস্যা হবে। লেডি কুইন সতর্ক হয়ে যাবে। তোদের কাজ হচ্ছে লেডি কুইনের যত লোক আছে সবাইকে মেরে ফেলা, কাউকে বাঁচিয়ে রাখবে না। আর এটা করতে করতে লেডি কুইনের মাথার টনক নড়ে যাবে। অলরেডি যাদেরকে মেরেছি সেদিনই তার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি এখন যে কাজটা দিয়েছি এটা কর, আর আমি একা যাব সেখানে। কিন্তু ভাই, আপনার যদি কোনো কিছু হয়, ওরা যদি আপনাকে কোনো কিছু করে দেয়, ভাই আমরা আপনাকে একা ছেড়ে দিতে পারবো না। আমি আপনার সঙ্গে যাব। প্লিজ ভাই, আপনি না করবেন না, এটা অনেক বেশি রিস্ক হবে, আপনার যাওয়াটা ঠিক হবে না। তোরা যখন আমার পাশে ছিলি না, তখন কিন্তু আমি এই আন্ডারওয়ার্ল্ডের কিং হয়েছি। আর আন্ডারওয়ার্ল্ডের কিং হয়েছে এটা এমনি এমনি নয়, মাথা এবং শরীরে কোনো কিছু আছে দেখেই কিন্তু আমি আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করছি। আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না,
তোদেরকে যে কাজ দিয়েছি সেটা কর। এই কথা বলার পরে তামিম সেখান থেকে চলে গেল। আর তামিম তার লোকজনকে নিয়ে লেডি কুইনের যত লোক আছে সবাইকে মারতে থাকে। আর সবাইকে মারতে থাকার পরে টিভি চ্যানেলে নিউজ হতে থাকে। আর এটা দেখে সাধারণ মানুষ অনেক খুশি, কিন্তু প্রশাসনের ব্যবস্থা খুবই খারাপ হচ্ছে। লেডি কুইন বারবার উপর থেকে প্রশাসনের উপর চাপ ফেলছে, কিন্তু প্রশাসন আকাশের কোনো কিছুই করতে পারছে না। আকাশের এখন দুইটা কাজ করতে হবে, একটা হলো লেডি কুইনকে ধ্বংস করা এবং প্রশাসনের কাছে লেডি কুইনের সকল প্রমাণ জোগাড় করে দেওয়া। ওদিকে লেডি কুইন নাফিসা, এটা কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? আমার এত ক্ষমতা আর এত ক্ষমতা থাকার সত্ত্বেও আকাশের কোনো কিছুতেই আমি বের করতে পারছি না। আকাশ কি করে বাঁচতে পারলো? সেদিন আমি তো তাকে নিজের হাতে গুলি করে মেরেছিলাম, তারপরেও আবার এখন সে কি করছে, কোথায় আছে, কেউ কোনো তথ্য দিতে পারছে না। এই প্রশাসন শালারা কি করে? এই প্রশাসন শালারা আকাশকে এত কেন ভয় পায়? বস, আমাদের কাছে তথ্য আছে। আকাশ প্রিন্সিপালকে টার্গেট করে ফেলেছে। প্রিন্সিপালের জীবন হুমকির মুখে আছে। আর তাছাড়া আমাদের লোকগুলোকে নির্বাচনে মেরে ফেলেছে। আমাদের লোকগুলোকে যেখানে পাচ্ছে সেখানেই গুলি করে মারছে। আকাশের লোকেরা ওরা এক একটা নরখাদক হয়ে গেছে, কাউকে বাঁচিয়ে রাখছে না। আর এটা দেখে সাধারণ মানুষ অনেক খুশি। এখন আমরা কি করব? এতদিনের স্বপ্ন আমাদের, আর এই স্বপ্ন আমি এভাবে শেষ হতে দিতে পারি না। এত ভালোবাসার সাম্রাজ্য আমার, আর সেখানে কিনা আকাশের মতো একটা ছেলে সবকিছু শেষ করে দেবে? কখনোই এটা হতে পারে না। আমার লোকগুলোকে আরো বেশি অ্যাক্টিভ হতে বল, আর প্রিন্সিপালকে একটু সাবধানে থাকার জন্য বলিস। তারপর সে বাকিটা নিজেই করবে। আমি কিছু করতে গেলে আকাশ আমার ঠিকানা পেয়ে যাবে। প্রিন্সিপাল তার কাছে একজনকে দিয়ে নীলা এবং আকাশকে খুন করার জন্য পাঠায়, কিন্তু আকাশ এটা বুঝে ফেলে আর নীলাকে রক্ষা করে। আর নীলাকে রক্ষা করার পরে তাকে সব কিছু জিজ্ঞাসাবাদ করেও সব কিছু স্বীকার করে দেয় যতটুকু সে জানে। তারপর আকাশ তাকে মেরে ফেলে। আর সেই জন্যই আকাশ এখন প্রিন্সিপালের পেছনে পড়ে আছে। প্রিন্সিপালকে যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। আর প্রিন্সিপাল যদি একবার আকাশের কাছে ধরা পড়ে যায়, প্রিন্সিপাল সব কিছু স্বীকার করে দিবে। কারণ আকাশ এমন একটা মানুষ যার কাছে কোনো কথা লুকিয়ে রাখা যায় না। একবার যদি প্রিন্সিপাল সব কিছু বলে দেয়, তাহলে কিন্তু আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটাও তো সমস্যা। এখন না পারছি আমি প্রিন্সিপালকে প্রোটেক্ট করার জন্য, না পারছি এখানে এনে রাখার জন্য। আর এদিকে মেয়েটাকে এমপি মেরে ফেললো। এমপি অনেক আগে থেকেই জেনে ফেলেছে, আর এমপির সঙ্গে আকাশের কোনো না কোনোভাবে কানেকশন আছে। আর এই তথ্যটা মনে হয় আকাশই এমপিকে দিয়েছে, আর সেই কারণেই বুঝে ফেলে ওই মেয়েটাকে মেরে ফেলেছে। না হলে এমপিকে দিয়ে অনেক কাজ করানো যেত ব্ল্যাকমেইল করার পরে। এদিকে আকাশের লোকজন লেডি কুইনের আর যত লোকজন আছে সবাইকে মেরে ফেললো। আর বাকি যারা ছিল সবাই লেডি কুইনের আস্তানায় চলে এলো। আর এভাবেই পিছনে একটা সময় পার হয়ে যায়। আকাশ সবাইকে একটা প্ল্যান বুঝিয়ে দিল আর সবাইকে প্ল্যান মতো করে কাজ করতে বলল। আকাশের সব ছেলেদেরকে প্ল্যান বুঝিয়ে দেওয়ার পরে থাকা সন্ধ্যার সময় গাড়ি নিয়ে বের হলো। তখনই দেখতে পারলো প্রিন্সিপালের গাড়িটা দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। আর তখন আকাশ ছদ্মবেশে বাইক রাইড করতে থাকে ওই গাড়িটার পেছনে। গাড়িটা অনেক দ্রুত গতিতে চলছে, মনে হয় একটুর জন্য অ্যাক্সিডেন্ট করে দেবে। আর আকাশ বাইক চালিয়ে যেতে শুরু করলো। প্রায় 1 ঘন্টা পরে গাড়িটা একটা জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। আর জঙ্গলের ভিতর গাড়িটা দ্রুত গতিতে চলতে শুরু করলো। আকাশ বুঝতে পারলো যে এই জায়গার মধ্যে অনেক বছর ধরে প্রিন্সিপালের যাতায়াত রয়েছে, কারণ রাস্তাগুলো অনেক আঁকা বাঁকা, গাছ রয়েছে। আর এগুলোর মধ্যে যেভাবে ড্রাইভিং করা যাচ্ছে তার রাস্তাগুলো একদম মুখস্থের মতো হয়ে গেছে, সেজন্য তার কোনো সমস্যা হচ্ছে না। আকাশ অনেক গোপনে বাইক চালিয়ে যাচ্ছে, জোরে যেতে পারছে না, কারণ প্রিন্সিপাল যে কোনোভাবে তাকে দেখে ফেলতে পারে। সেই জন্য আকাশ খুব দূরত্ব বজায় রেখে তারপরে যাচ্ছে। প্রিন্সিপালের গাড়িটা হঠাৎ করেই একটা জায়গায় থেমে যায়। গাড়িটা থেমে যাওয়ার পরে প্রিন্সিপাল সামনে নদীতে একটা নৌকায় উঠলো, কিন্তু আকাশের সামনে কোনো নৌকা নেই, তাই তাকে সাঁতরে পার হতে হবে। আকাশ বাইক রেখে সাঁতরে পার হতে শুরু করলো।
আর এদিকে আকাশ সবাইকে জানিয়ে দেয় তার লোকেশন ট্র্যাক করে আসার জন্য। আর ওদিকে সবাই হেলিকপ্টার সহ গাড়িতে করে সবাই আসতে শুরু করলো। আর আকাশ নদী পার হয়ে প্রিন্সিপালের পিছনে পিছনে একটা কোঠারি ঘর দেখতে পেল। গোটা অনেক বড় পুরনো জমিদার বাড়ির মতো হবে। প্রিন্সিপাল বাড়ির ভিতরে প্রবেশ করলো আর বাড়ির ভিতরে প্রবেশ করার পরে আকাশ সেখানে দেখতে পারল অনেক সিকিউরিটি দেওয়া। সেখানে লেডি কুইনের অনেক লোকজন দাঁড়িয়ে আছে। আর আকাশ ছোট একটা মৌমাছির ড্রোন সাথে করে এনেছিল। তার ব্যাগ থেকে ড্রোন বের করার পরে 4-5টা ভালোভাবে ভিডিও ফুটেজ নিয়ে নেয়। আর ভিডিও ফুটেজগুলো তামিমের কাছে পাঠিয়ে দেয়। তামিম ভিডিও ফুটেজগুলো নেওয়ার পরে সে সবাইকে জায়গাটা ভালোভাবে বুঝিয়ে দেয়, কোথায় কোন অবস্থান, কিভাবে থাকতে হবে সবকিছু। প্রিন্সিপাল ভিতরে যাওয়ার পরে লেডি কুইনকে বলতে লাগলো, আমি আমার জান নিয়ে এখানে পালিয়ে এসেছি। আমি আর বাইরে যেতে পারবো না। বাইরে গেলে আকাশের লোকজন আমাকে মেরে ফেলবে। আমি বলেছিলাম ওই মেয়েটাকে এমপি সাহেবের কাছে পাঠিয়ে শরীর গরম করার জন্য। এই ভিডিও ফুটেজটা আমার লাগতো। ওই মেয়েটা মারা গেল কি করে? এমপি কি করে জানতে পারলো মেয়েটা কে আমাকে পাঠিয়েছে? আমি কি করে জানবো? হয়তো এটা আকাশের কোনো খবর হতে পারে। আর হোস্টেলের মেয়েগুলোকে আমি কালকে চালান দিতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে আকাশ সমস্ত জায়গায় তার লোক রেখেছে। চিন্তা নেই, ডেভিড আজকে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মাল্টিমিডিয়ার সঙ্গে আলোচনা করে আরও বেশি শক্তিশালী হয়ে যাব আমরা। আকাশ কোনো কিছুই করতে পারবে না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আকাশ হঠাৎ করে দেখতে পারলো আর একটা বিদেশি লোক সেই জমিদার বাড়িতে প্রবেশ করছে। লোকটাকে দেখেই আকাশ টেনে ফেললো। এটা হলো মালয়েশিয়ার মাফিয়া ডেভিড, যার সঙ্গে লেডি কুইনের কানেকশন আছে। তার মানে লেডি কুইন ভয়ের কারণে ডেভিডকে এনেছে এদিকে। আরে ডার্লিং, আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। ওই আকাশ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চলো আজকে তোমাকে একটু অন্যরকম করে বিছানায় নিয়ে যাই। আরে মাত্র তো এসেছো আর আমার মাথা গরম হয়ে আছে। এই আকাশকে কোনোভাবেই আমি থামাতে পারছি না। ওই আকাশ কোনো মুহূর্তে আমাকে অ্যাটাক করতে পারে। তুমি আমার মন জয় করবে, তারপরে আমি তোমাকে সাহায্য করব, কোনো সমস্যা নেই। আগে তো আমার মন জয় করে নাও। চলো চলো। ডেভিড, তুমি বুঝতে পারছো না আমাদের সামনে কত বিপদ অপেক্ষা করছে। তোমার এসব করার জন্য তোমাকে এই বাংলাদেশে নিয়ে আসা হয়নি। তোমাকে নিয়ে আসা হয়েছে আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য। বললাম তো কোনো সমস্যা নেই, আমার উপর বিশ্বাস রাখতে পারো। আগে আমার শরীর গরম করে দাও, তারপরে বাকিটা দেখা যাবে। তোমার এমন সুন্দরী ফিগার কেউ খাওয়ার সাহস পায় না, আমি একাই পাই। তখনই ডেভিড নাফিসাকে নিয়ে একটা রুমের মধ্যে নিয়ে গেল। আর এটা আকাশ ড্রোনের মাধ্যমে দেখতে পারল। আকাশ সবাইকে চলে আসার জন্য বলল। আর সবাই আসার পরে আকাশ সব জায়গায় বোম ব্লাস্ট করার জন্যে সবকিছু ঠিক করে বলল। আর চারদিক থেকে ফায়ার করা লাগে। আর ফায়ার করতে করতে আকাশ ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে প্রথমে প্রিন্সিপাল সেখানে মারা যায়। আর সে সময় ডেভিড আর নাফিসা প্রস্তুত ছিল না, তারা অশ্লীল কাজ করছিল। আর তাড়াতাড়ি করে নাফিসা তার পিস্তল নিয়ে আকাশকে গুলি করতে থাকে। কিন্তু আকাশ কমান্ডো স্টাইলে সবাইকেই মেরে ফেললো। আর সবাইকে মেরে ফেলার পরে নাফিসা এবং ডেভিড দুজনেই পালিয়ে যেতে লাগলো। আকাশ তাদেরকে পেছন থেকে গুলি করে দেয় আর পুরো গোডাউনের মধ্যে বোম ব্লাস্ট করে সবকিছু উড়িয়ে দেয়। আজকে থেকে আর কোনো জঙ্গি বাংলাদেশে থাকলো না। তারপরে আকাশ আদালতের কাছে সবকিছুই স্বীকার করলো। আর আদালত তাকে স্মরণ করে আদালত বাকিটা মাফ করে দিয়েছে। কারণ যদিও এটা মানতে হবে যে আকাশ একমাত্র ওই জঙ্গিদেরকে এই দেশ থেকে উৎখাত করতে পেরেছে। আর বড় মাফিয়া ডেভিডকেও আকাশ মেরে ফেলতে পেরেছে। তার লাশ শনাক্ত করা গেছে। আজ প্রায় 2 বছর পরে আকাশ জেল থেকে বের হলো। আর জেল থেকে বের হওয়ার পরে দেখতে পারল সেখানে তার সব শুভাকাঙ্ক্ষী দাঁড়িয়ে আছে। সবার পেছনে দাঁড়িয়ে আছে তার ওই ভালোবাসার মানুষটা। আকাশ সবার সঙ্গে কথা বলল। সবার সঙ্গে কথা বলার পর আকাশ নীলার কাছে চলে আসলো। নীলার কাছে আসার পরে তখন নীলাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখনো বিয়ে করোনি? আমার জন্য ওয়েট করছিলে? একজন জেল ফেরত আসামিকে তুমি বিয়ে করবে? তুমি কি হ্যাপি হতে পারবে? আমার তো মনে হয় না। এখনো কি তুমি এইসব কথা বলবে? এবার কিন্তু সত্যি সত্যি আমার অনেক বেশি রাগ হচ্ছে। অনেক দেরি হয়ে গেছে আমাদের বিয়ের। তাড়াতাড়ি বিয়ে করো আর তোমার ঘরে নিয়ে যাও, যেন তোমার উপর সম্পূর্ণ অধিকারটাই পাই। হ্যাঁ, এটাও তো কথা।
কারণ সারা জীবন এসব করে গিয়েছি, কখনো রোমান্স করা হয়নি। আর তাড়াতাড়ি বিয়ে করে রোমান্স করব, তারপরে বাবা হয়ে যাব, কি বলো? এত শখ কেন আপনার? এত শখ ভালো না। আর আমি তো আপনাকে আদর করতে দিব না। আমি বিয়ে করে সোজা বাবার বাসায় চলে যাব। আপনি একা একা থাকবেন, তখন বুঝবেন বিয়ের পর বউ ছাড়া থাকলে কতটা কষ্ট হয়। আর আমার ঠিক কতটা কষ্ট হয়েছিল আপনি যখন জেলে ছিলেন। শোনো, আজকে এই যে দেখছো সাধারণ মানুষগুলো আমার দিকে হাতের ইশারা করছে, ওরা কিন্তু এমনি এমনি আমার সঙ্গে হাত ইশারা করার জন্য বা আমাকে দেখার জন্য আসেনি। আমি কিছু করেছি বলেই কিন্তু ওরা আমাকে দেখার জন্য এসেছে, এটা তোমার বুঝতে হবে। এত বুঝে কাজ কি? আমার আমার যে কাজ আমি সেটাই করব। এখন চলো, না হলে কিন্তু আমি এবার যে হারিয়ে যাব আর কখনোই খুঁজে পাবে না আমাকে। আকাশ সবার সামনে নীলাকে জড়িয়ে ধরলো, আর নীলাকে জড়িয়ে ধরার ফলে নীলা অনেক লজ্জা পেল, কারণ সবার সামনে আকাশ জড়িয়ে ধরে রেখেছে। আর নীলাকে জড়িয়ে ধরাতে সকল মানুষ হাততালি দিতে লাগলো। আর নীলা লজ্জা পেয়ে আকাশের বুকে মুখ লুকালো। তারপর তাদের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।